হ্যালো ফ্রেন্ডস, আই এম শুভজিৎ অ্যান্ড ইউ আর ওয়াচিং ইউর চ্যানেল কিপ লার্নিং। বন্ধুরা, আজকে আমরা সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট এবং কমপ্লিমেন্ট সম্পর্কে আলোচনা করব। ইংরেজি শেখার জন্য সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট এবং কমপ্লিমেন্ট জানাটা খুবই জরুরি। তো চলো বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আমরা জানবো যে সাবজেক্ট কি। দেখো, যে কাজ করে বা যাকে উদ্দেশ্য করে কিছু বলা হয় সেই হলো সাবজেক্ট। যে কাজ করে বা যাকে উদ্দেশ্য করে কিছু বলা হয় সেই হলো সাবজেক্ট। আই অ্যাম টিচিং রাইট নাও। আমি এখন পড়াচ্ছি। তাহলে এখন পড়ানোর কাজটা কে করছে? আমি করছি। তাহলে আই এখানে সাবজেক্ট। ইউ আর ওয়াচিং মি। তোমরা আমাকে দেখছো। তাহলে আমাকে দেখার কাজটা কে করছে? তোমরা করছো। তাহলে ইউ মানে তোমরা এখানে সাবজেক্ট, তাই তো? যে কাজ করে বা যাকে উদ্দেশ্য বা যার সম্পর্কে কিছু বলা হয় সেটাই হলো সাবজেক্ট। দেখো, তিনটে এক্সাম্পল লিখেছি। রাম গোজ টু মার্কেট এভরিডে। রাম প্রত্যেক দিন বাজারে যায়। রাম প্রত্যেক দিন বাজারে যায়। তাহলে প্রত্যেক দিন বাজারে যাওয়ার কাজটা কে করছে? রাম করছে। তাই রাম এখানে সাবজেক্ট, তাই তো? যে কাজ করে বা যাকে উদ্দেশ্য করে কিছু বলা হয় তাকে আমরা সাবজেক্ট বলি। রাম গোজ টু মার্কেট এভরিডে। রাম প্রত্যেক দিন বাজারে যায়। তাহলে এখানে প্রত্যেক দিন বাজারে যাওয়ার কাজটা কে করছে? রাম করছে। তাহলে রাম এখানে সাবজেক্ট। রাম ইজ আ বয়। রাম একটা ছেলে। রাম একটা ছেলে। তাহলে এখানে কার সম্পর্কে বলা হচ্ছে? কার সম্পর্কে বলা হচ্ছে? রামের সম্পর্কে। তাই রাম এখানে সাবজেক্ট। যখনই দেখবে যে বাক্যের মধ্যে কোনো একটা অ্যাকশন আছে, মানে কাজ হচ্ছে একটা, তখন প্রশ্ন করবে যে কাজটা কে করছে। যেমন এখানে দেখো, রাম গোজ টু মার্কেট এভরিডে। রাম প্রত্যেক দিন বাজারে যায়। তাহলে এখানে বাজারে যাওয়ার একটা কাজ হচ্ছে। তাই আমি প্রশ্ন করলাম কে বাজারে যায়? রাম বাজারে যায়। যখন দেখবে কোনো অ্যাকশন হচ্ছে না, শুধু বিভার্ব দিয়ে একটা বাক্য আছে, তখন কি বলবে? যেমন এখানে রাম ইজ এ বয়। রাম একটা ছেলে। তাহলে এখানে কোনো তো কাজ হচ্ছে না, তখন কি বলবে? কার সম্পর্কে বলা হচ্ছে সেটা দেখবে। রাম ইজ এ বয়। রাম হলো একটা ছেলে। কার সম্পর্কে বলা হচ্ছে? রামের সম্পর্কে। তাই রাম এখানে সাবজেক্ট। নেক্সট সেন্টেন্সটা দেখো, রাম গোপাল মধু আর ওয়াচিং টিভি। টেলিভিশনকে টিভি বলা হয় সংক্ষেপে। রাম গোপাল মধু আর ওয়াচিং টিভি। রাম গোপাল মধু টিভি দেখছে, দূরদর্শন দেখছে। তাহলে এখানে টিভি দেখার কাজটা কে করছে? শুধু কি রাম করছে? না। শুধু কি গোপাল করছে? না। এরা তিনজনাই করছে। রাম গোপাল মধু, এই তিনটেই হলো সাবজেক্ট আমার। বোঝা গেল কি বললাম? এই তিনটে আমার কি এখানে সাবজেক্ট। তো বন্ধুরা, আশা করবো সাবজেক্ট কি তোমরা বুঝতে পেরেছো। চলো এবার ভার্বস দ্যাট এক্সপ্রেস অ্যাকশন অর স্টেট অফ বিং কল ভার্ব। যে শব্দের দ্বারা কাজ করা বা কিছু হওয়া বোঝায় তাকে আমরা ভার্ব বলি। প্রথমে আসি অ্যাকশনের কথায়। অ্যাকশন মানে কি? কাজ করা বোঝাবে। যে শব্দের দ্বারা কাজ করা বোঝাবে। এই যে এখন আমি তোমাদের সাথে কথা বলছি, তাহলে টক। টক মানে কথা বলা। এখানে একটা কাজ হচ্ছে, তাই টক একটা কিন্তু আমার অ্যাকশন ভার্ব, তাই তো? ইট মানে খাওয়া। আমার হাতের সামনে এক থালা ভাত আছে, তাই তো? আমাকে খেতে গেলে কি করতে হবে? হাত ধুয়ে প্রথমে আমার হাতটা দিয়ে ভাতের মধ্যে দিতে হবে, তারপরে মুঠো অনুযায়ী যতটা ভাত ওঠে ততটা তুলে আমাকে মুখের মধ্যে পুরতে হবে, তাই তো? তাহলে দেখো, এখানে একটা প্রসেস চলছে না? এখানে কিছুটা এফোর্ট লাগছে তো আমার। তাই এখানে ইট মানে খাওয়া, এই ইট একটা অ্যাকশন ভার্ব। সেম চিউ। চিউ মানে কি? চেবানো। কোনো একটা চুইংগাম মুখে দিলাম, কি করছি? চেবাচ্ছি, তাই না? তাহলে এখানে আমার এফোর্ট লাগছে তো। তাহলে চিউ একটা অ্যাকশন ভার্ব। তারপরে প্লে। প্লে মানে খেলা করা, একটা অ্যাকশন ভার্ব, কারণ এখানে কাজ বোঝাচ্ছে। রান মানে দৌড়ানো। রান মানে দৌড়ানো। তাহলে এখানে তো আমার এফোর্ট লাগছেই। তাহলে রান একটা অ্যাকশন ভার্ব। ওয়াক মানে হাঁটা। ওয়াক মানে হাঁটা। মনে করো তোমাকে আমি বললাম 20 মিটার হেঁটে আসতে, আর আমি তোমাকে এটাও বললাম যে তুমি যেখানে আছো, যেমন অবস্থায় আছো, সেখান থেকে নড়াচড়া করা যাবে না। তাহলে তুমি কি পারবে 20 মিটার হেঁটে আসতে? 20 মিটার তোমাকে হাঁটতে গেলে তোমার প্রথমে ডান হাতের সাথে বা পা, বা হাতের সাথে ডান হাত, এরকম কম্বিনেশন মিলিয়ে তোমাকে 20 মিটার হেঁটে আসতে হবে, তাই তো? তো সেটাই, হাঁটতে গেলে আমাদের যেহেতু এফোর্ট করতে হচ্ছে, তাই ওয়াক একটা আমাদের অ্যাকশন ভার্ব। ড্রিঙ্ক মানে পান করা। পান করা জানো, আমরা জল পান করি, চা পান করি, তাহলে এটাও একটা আমাদের অ্যাকশন ভার্ব। পুশ। পুশ মানে কি? কোনো কিছু ঠেলা। পুশ মানে কি? ঠেলা। তাহলে ঠেলাও এখানে একটা অ্যাকশন ভার্ব। সাপোজ তোমার বাড়ির সামনে কোনো মাঠ আছে আর মাঠে একটা রোলার আছে, আমি তোমাকে বললাম রোলারটাকে ঠেলতে, তাহলে তোমাকে তো ওটা এফোর্ট করতে হচ্ছে, তাই না? তাই এই যে পুশ, পুশ মানে ঠেলা, এটা একটা কি আমার অ্যাকশন ভার্ব। তারপরে দেখো, কোনো কিছু টানা। কোনো কিছু, ধরো কোনো একটা দড়িকে আমি টানছি জোরে, ওদিক থেকে কিছু ছেলে মেয়ে টানছে আর এদিক থেকে আমি টানছি, তাই না? তাহলে এখানে দেখো, তুমি এদিক থেকে দড়িটা টানছো মানে কি? তুমি এখানে এফোর্ট করছো। তাহলে পুল। পুল মানে এখানে টানা, এটা একটা অ্যাকশন ভার্ব। পুল মানে টানা, এখানে একটা কি অ্যাকশন ভার্ব। বোঝা গেল? আশা করি বন্ধুরা বুঝতে পেরেছো অ্যাকশন ভার্ব কি। অ্যাকশন ভার্ব মানে হলো কাজ করা বোঝাবে। ঠিক আছে, এবার আমরা আসি দ্বিতীয় পার্টে। দ্বিতীয় পার্টটা কি? এখানে স্টেট অফ বিং। এবার স্টেট অফ বিং মানে কি? স্টেট অফ বিং কিন্তু কোনো কাজকে উদ্দেশ্য করে না। কি বললাম? বোঝা গেল? স্টেট অফ বিং মানে কোনো কাজ বোঝাবে না। তাহলে কি বোঝাবে? অবস্থা বোঝাবে, সিচুয়েশন বোঝাবে, তাই তো? দেখো, এখন আমি তোমাদের সাথে মোবাইলে কথা বলছি, তাহলে এটা আমার প্রেজেন্ট টাইম। এই প্রেজেন্ট টাইমে দাঁড়িয়ে
ক্যামেরার সামনে আমি দাঁড়িয়ে আছি, তাই তো? এটা আমার প্রেজেন্ট টাইম। এই প্রেজেন্ট টাইমে দাঁড়িয়ে আমার অবস্থা কি? আমি একজন চোর, আমি একজন ডাকাত, আমি একজন বডি বিল্ডার, আমি একজন ম্যাথর মুচি, নাকি আমি একজন শিক্ষক? ঠিক আছে, এখন যেহেতু আমি শিক্ষক, তাই তো, আই এম এ টিচার, তাহলে এটাই আমার এখন স্টেট অফ বিং। বোঝা গেল কি বললাম? তো চলো আর একটু ভালো করে দেখা যাক। দেখো, বোর্ডে ফলো করো। স্টেট অফ বিং মানে হলো এখানে হওয়া। স্টেট অফ বিং মানে কি? এখানে হওয়া। ঠিক আছে, দেখো, আর এই যে বি দেখতে পাচ্ছ, এই বি মানেও কিন্তু হওয়া। এই বি মানে কি? এই বি মানে হওয়া। এবার কথা হলো, তাহলে বি মানে হওয়া, আর এখানে ইজ, এম, আর, ওয়াজ, ওয়ার, উইল বি, শ্যাল বি, এগুলো কি? দেখো, বি যখন ফিউচারে আমরা আসি, যখন ফিউচারে আসি তখন বি নিজেই চলে আসে, তাই তো? কিন্তু যখন আমরা প্রেজেন্ট বা পাস্টে থাকি তখন বি তো একটা বেস ফর্ম, বি মানে হওয়া, তো বি কখনো নিজে আসে না। ও কি করে? ওর চ্যাঙ্গা ফ্যাঙ্গাদের পাঠিয়ে দেয়। ঠিক আছে, দেখো এখানে দেখো কি লেখা আছে, ইজ, এম, আর। এই ইজ, এম, আর, এটার যে মিনিংটা সেটা বি এর মতনই মিনিং, তাই তো? বি মানে হওয়া, ইজ, এম, আর মানেও হওয়া, কিন্তু বি আসবে না কখনো। বি কখন আসবে? শুধুমাত্র ফিউচারের ক্ষেত্রে, তাই তো? তাহলে দেখো, ইজ, এম, আর, এটা মানে হলো হওয়া, কিন্তু এটা আমরা কখন ব্যবহার করব? এটা যখন আমাদের প্রেজেন্ট টাইমটা যখন প্রেজেন্ট থাকবে। ঠিক আছে, এখানে দেখো, ওয়াজ, ওয়্যার। এই ওয়াজ, ওয়্যার, এটার মানে হলো হওয়া, কিন্তু এটা আমরা কখন ব্যবহার করব? যখন আমাদের সময়টা, যখন আমাদের টাইমটা পাস্ট হবে। পাস্ট। ঠিক আছে, ধরো বললাম আমি গরিব ছিলাম, তখন আমাকে লিখতে হবে আই ওয়াজ পুয়ার। বোঝা গেল কি বললাম? আমি গরিব ছিলাম। কি বললাম? বোঝা গেল? আমি যদি বলি যে আমি এখন গরিব, তাহলে কি বলবো? আমি আই অ্যাম পুয়ার, তাই তো? আই অ্যাম পুয়ার। বোঝা গেল কি বললাম? আর আমি যদি বলি আমি গরিব হবো মানে ফিউচারে হবে, তাই তো? তাহলে আই শ্যাল বি পুয়ার। আই শ্যাল বি পুয়ার। তাহলে দেখো, এখানে দেখো, উইল বি, শ্যাল বি, এটা আমরা কখন ইউজ করব? ফিউচারের ক্ষেত্রে। বোঝা গেল কি বললাম? এটা আমরা কখন ইউজ করব? ফিউচারের ক্ষেত্রে। তাহলে বি মানে কি? এই বি মানে হলো হওয়া। এবার বি কখনো নিজে আসবে না, বি শুধুমাত্র তখনই আসবে যখন টাইমটা আমার ফিউচার হবে। তখনই দেখো, উইলের সাথে বি বসেছে, শ্যালের সাথে বি বসেছে। কিন্তু প্রেজেন্ট আর পাস্টের ক্ষেত্রে কি হবে? বি নিজে না এসে ওর চ্যাঙ্গা ফ্যাঙ্গাদের পাঠিয়ে দেবে, ওর বন্ধুদেরকে পাঠিয়ে দেবে। ইজ, এম, আর। ঠিক আছে, ইজ, এম, আর, এটা মানে হলো হওয়া, কিন্তু এটা আমরা কখন ব্যবহার করব? প্রেজেন্ট টাইমের ক্ষেত্রে। ওয়াজ, ওয়্যার। ঠিক আছে, ওয়াজ, ওয়্যার মানে হলো হওয়া বা ছিল, এটা আমরা কখন ব্যবহার করব? পাস্টে, যখন টাইমটা আমাদের পাস্ট হবে। আর যখন আমাদের ফিউচার বোঝাবে, মানে ভবিষ্যৎ বোঝাবে, তখন আমরা কি করব? উইল বি, শ্যাল বি। তখন এই বি নিজে চলে আসবে। বি কি করবে? নিজে চলে আসবে। বোঝা গেল কি বললাম? দেখো, এখানে দেখো কটা এক্সাম্পল লেখা আছে। আচ্ছা, তার আগে এটা দেখে নাও। দেখো, এখানে তিনখানা ছবি আছে। এই হলো তিনটে ধাপ। ঠিক আছে, দেখো 2020 সালে ও কি বলছে? আই ওয়াজ ক্লাস 7। ও এখন 2021, মেয়েটা এখন 2021-এ দাঁড়িয়েছে। মেয়েটার একটা নাম দিয়ে দিই। নাম দিলাম আমি বর্ণালী। ঠিক আছে, মেয়েটার একটা নাম দিলাম বর্ণালী। এবার দেখো, এই যে বর্ণালী এখন ও 2021-এ দাঁড়িয়ে আছে। এখন কোথায় দাঁড়িয়ে আছে? মানে ওর এখন কোন সময়টা চলছে? প্রেজেন্ট টাইম, মানে 2021-এ। ঠিক আছে, 2021-এ দাঁড়িয়ে ও বলছে আই ওয়াজ ইন ক্লাস 7। আমি ক্লাস 7-এ ছিলাম, কিন্তু সালটা কবে? দেখো এখানে লেখা আছে 2020, মানে 2020-তে সে কোথায়, কোন ক্লাসে ছিল? ক্লাস 7-এ। এবার দেখো 2021-এ, মানে প্রেজেন্ট টাইমে ও কি বলছে? ও বলছে আই অ্যাম ইন ক্লাস 8 নাও। আই অ্যাম ইন ক্লাস 8 নাও। আমি এখন অষ্টম শ্রেণীতে আছি বা অষ্টম শ্রেণীতে পড়ি। তাহলে দেখো, যেহেতু টাইমটা আমার প্রেজেন্ট, তাই এখানে দেখো কোন বি ভার্বটা ইউজ করা হলো? এখানে অ্যাম, তাই না? এই টাইমটা দেখো, এই 2020 তো এটা আমার পাস্ট টাইম, কিন্তু সেখানে কোন বি ভার্বটা ইউজ করা হয়েছিল? এখানে ওয়াজ। বুঝা গেল কি বললাম? এবার সাপোজ মনে করো 2022-এ, ঠিক আছে, 2022 এখনো আসেনি, ও কি বলছে? আই শ্যাল বি ক্লাস 9 নেক্সট ইয়ার। আমি পরের বছর ক্লাস 9-এ থাকবো। ঠিক আছে, আমি পরের বছর ক্লাস 9-এ উঠবো বা থাকবো। বোঝা গেল কি বললাম? তাহলে এখানে দেখো 2022 তো এখনো আসেনি, তাহলে ও ফিউচার টাইমের কথা বলছে। যেহেতু ফিউচার টাইমের কথা বলছে, তাই এখানে কিন্তু শ্যাল বি বসলো, তাই তো? এখানে শ্যাল বি বসলো। বোঝা গেল কি বললাম? আশা করি বন্ধুরা বুঝতে পেরেছো। আরো এক্সাম্পল গুলো দেখো। এখানে দেখো এক্সাম্পল কটা লিখেছি। এখানে তোমরা বলবে কোনটা অ্যাকশন ভার্ব, কোনটা এখানে বি ভার্ব। ঠিক আছে, এই যে বি ভার্বটাকে মনে করবে একটা মোবাইল। এই বি ভার্বটাকে মনে করবে একটা মোবাইল। আর এই মোবাইলের ভেতরে কিছু অ্যাপ আছে, যেগুলো কি ইজ, এম, আর, ওয়াজ, ওয়্যার, উইল বি, শ্যাল বি। ঠিক আছে, প্রেজেন্ট আর পাস্টের ক্ষেত্রে কি হবে? ইজ, এম, আর কে এই মোবাইলটা কি করবে? তার অ্যাপস গুলোকে পাঠিয়ে দেবে, কিন্তু ও নিজে আসবে না।
প্রেজেন্ট আর পাস্টের ক্ষেত্রে বি বি ভার্বটা কি করবে, ও শুধুমাত্র ইজ এম আর কে পাঠিয়ে দেবে। এই ইজ এম আর কিন্তু এই বিয়েরই একটা অংশ। ইজ এম আর ওয়াজ ওয়্যার উইল বি শ্যাল বি, এটা একটা বি ভার্বেরই অংশ, ঠিক আছে। কিন্তু বি যখন প্রেজেন্ট আর পাস্ট থাকবে তখন বি আর আমাদের আসবে না, ঠিক আছে। ও কি করবে, ওর অ্যাপস, যে বিটা তো একটা মোবাইল, ওর নিজের অ্যাপস গুলোকে পাঠিয়ে দেবে, যেমন ইজ এম আর ওয়াজ ওয়্যার। কিন্তু যখন ফিউচার টাইম থাকবে তখন বি নিজে চলে আসবে, ঠিক আছে, বি নিজে চলে আসবে। তো সেটাই দেখো, এখানে এখানে 4টে এক্সাম্পল লেখা আছে, তোমরা বলবে কোনটা অ্যাকশন ভার্ব আর কোনটা স্টেট অফ বিং ভার্ব। আরেকবার বলে দিচ্ছি, স্টেট অফ বিং মানে কি। স্টেট অফ বিং মানে হলো আমি এখন ক্যামেরার সামনে দাঁড়িয়ে আছি, ঠিক আছে। এই সিচুয়েশনে আমার অবস্থা কি, আমি একজন টিচার, আমি একজন শিক্ষক, আমি একজন চোর, আমি একজন ডাকাত, আমি একজন পুলিশ, নাকি আমি কে, ঠিক আছে। আমার আমার আমি কি লম্বা, আমি কি বেটে, ঠিক আছে, আমি কালো নাকি ফর্সা, আমি এখন কিরম ফিল করছি, আমি এখন স্যাড, অ্যাংরি নাকি কি, ঠিক আছে। তো সেটাই স্টেট অফ বিং আমাদের কি করে, কোনো কিছু কাজ বোঝাবে না, হওয়া বোঝাবে, তাই তো, একটা সিচুয়েশন বোঝাবে। তাহলে সেটাই দেখো, এক্সাম্পল গুলো দেখো, লেখা আছে আই গো টু স্কুল এভরিডে, আমি প্রত্যেকদিন বিদ্যালয়ে যাই। তাহলে বলো তো এখানে অ্যাকশন ভার্ব আছে না, এখানে অ্যাকশন ভার্ব আছে নাকি বি ভার্ব আছে? অবশ্যই ঠিকই বলেছো, এখানে অ্যাকশন ভার্ব আছে। তাহলে গো মানে যাওয়া, এটা একটা কাজ করা বোঝাচ্ছে, তাই তো। তাহলে গো একটা কি আমার এখানে অ্যাকশন ভার্ব। কিছুক্ষণ আগে আমি বললাম, বলো তো এখানে এই স্কুলে যাওয়ার কাজটা কি করছে, আমি করছি, তাই তো। তাহলে এখানে আই কিন্তু আমার সাবজেক্ট, তো সেটা আমাদের বিষয় না, আমরা এখন ভার্ব পড়ছি, তাই তো। তাহলে ভার্ব। পরের সেন্টেন্সটা দেখো, হি ওয়াজ পুয়ার, সে গরিব ছিল, সে গরিব ছিল। এখানে কি কোনো অ্যাকশন হচ্ছে, কাজ হচ্ছে কি না, কাজ হচ্ছে না। হি ওয়াজ পুয়ার, সে গরিব ছিল, তাহলে কি এখানে কারোর সম্পর্কে তার পাস্টের স্টেট অফ বিং এর ব্যাপারে বলা হচ্ছে। দেখো, হি ওয়াজ পুয়ার, সে গরিব ছিল, তাই তো। তাহলে এই যে ওয়াজ, এই ওয়াজটা কি একটা স্টেট অফ বিং বোঝাচ্ছে, তাই না। ওয়াজটা কি স্টেট অফ বিং, এটা বিয়েরই একটা ফর্ম, এটা বিয়েরই একটা ফর্ম। তারপরে দেখো, শুভ ইজ টিচিং ইংলিশ, শুভ ইংরেজি পড়াচ্ছে, তাই তো। তাহলে এখানে দেখো, এখানে কোন শব্দটার দ্বারা কাজ করা বোঝাচ্ছে বলো তো, দেখো টিচিং, তাই তো। এই যে টিচিং মানে কি, এখানে পড়ানো বা শেখানো, তাই তো। তাহলে এই যে ইজ টিচিং, এখানে কিন্তু এটা আমার ভার্ব, তাই তো, এখানে অ্যাকশন হচ্ছে। তারপরের সেন্টেন্সে দেখো, মানি ইজ ইল, মানি অসুস্থ, ইল মানে কি অসুস্থ, মানি অসুস্থ। তাহলে দেখো, এখানে কি কোনো অ্যাকশনের ব্যাপারে বলা হচ্ছে, কোনো অ্যাকশন হচ্ছে না, এখানে কোনো অ্যাকশন হচ্ছে না। মানি ইজ ইল মানে মানি অসুস্থ। দেখো এখানে ইজ লেখা আছে, তো ইজ লেখা আছে, তার মানে এটা মানির প্রেজেন্ট টাইমের কথা বলা হচ্ছে, ঠিক আছে। মানি ইজ ইল মানে মানি এখন কি, মানি এখন অসুস্থ। তাহলে এই যে ইজটা দিল, এই ইজটা কিন্তু একটা স্টেট অফ বিং বোঝালো, তাই না। এই ইজটা কি করলো, প্রেজেন্ট টাইমে মানির স্টেট অফ বিং কে ইন্ডিকেট করলো বা বোঝালো। আচ্ছা, আশা করি বুঝতে পেরেছো। ভার্বকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করে আমরা যে উত্তর পাই তাকে অবজেক্ট বলা হয়। ভার্বকে কি বা ওয়ার্ড দিয়ে যদি প্রশ্ন করি তাহলে যে অ্যান্সারটা পাই সেটা কি বলতো, সেটা আমাদের কিন্তু ডাইরেক্ট অবজেক্ট। আর ভার্বকে কাকে বা হুম দিয়ে যদি প্রশ্ন করি তাহলে যে উত্তরটা পাই সেটা হলো আমাদের ইনডাইরেক্ট অবজেক্ট, তাই তো। দেখো, ভার্বকে আমরা যখন কি দিয়ে প্রশ্ন করব তখন যে অ্যান্সারটা পাবো, আমরা যে অ্যান্সারটা পাবো সেটা কি আমাদের হয়ে যাবে, ডাইরেক্ট অবজেক্ট। ভার্বকে আমরা যখন কাকে বা হুম দিয়ে কোশ্চেন করব তখন আমরা যে অ্যান্সারটা পাবো সেটা কিন্তু আমাদের হয়ে যাবে ইনডাইরেক্ট অবজেক্ট, ইনডাইরেক্ট অবজেক্ট। বোঝা গেল কি বললাম। এক্সাম্পল গুলো দেখো, দে আর ওয়াচিং এ মুভি, তারা দেখছে একটা সিনেমা, ঠিক আছে। ভার্বকে আমরা কি বা কাকে দিয়ে প্রশ্ন করব, এবার ভার্ব মানে কি, কাজ করা বোঝাবে, একটু আগে বলেছি। দেখো এখানে এই সেন্টেন্সটার মধ্যে কোন ওয়ার্ডটার দ্বারা কাজ করা বোঝাচ্ছে, দে আর, তারা ওয়াচিং দেখছে এ মুভি একটা সিনেমা। তাহলে এখানে ওয়াচিং একটা কাজ করা বোঝাচ্ছে, তাই তো। আর ওয়াচিং এখানে কিন্তু ভার্ব, তাই তো। এবার প্রশ্ন করো, আচ্ছা ভাই কি দেখছে, দেখো উত্তর পাবে এ মুভি, তাই তো। উত্তর কি পাবে, এ মুভি একটা সিনেমা। বোঝা গেল কি বললাম। তাহলে এই দেখো, এই ভার্বটাকে আমি কি দিয়ে প্রশ্ন করি, কি দিয়ে প্রশ্ন করে এই উত্তরটা পেয়েছি, তার মানে এটা একটা কি, এটা একটা অবজেক্ট, এটা একটা অবজেক্ট। কিন্তু এটা একটা অবজেক্ট, কিন্তু যেহেতু ভার্বকে আমরা কি দিয়ে প্রশ্ন করে উত্তরটা পেয়েছি তাই এটা আমাদের ডাইরেক্ট অবজেক্ট, ঠিক আছে, ডাইরেক্ট অবজেক্ট। পরের সেন্টেন্সটাতে দেখো, রাম গেভ মি এ পেন, রাম দিয়েছিল আমাকে একটা পেন। এখানে কোন এমন শব্দ আছে যেটার দ্বারা কাজ করা বোঝাচ্ছে, দেখো গেভ মানে দিয়েছিল। এবার প্রশ্ন করো কি দিয়েছিল, দেখো উত্তর পাবে এ পেন একটা পেন, তাই তো। তাহলে যেহেতু ভার্বকে আমরা কি দিয়ে প্রশ্ন করে উত্তর পেলাম তাহলে এটা নিঃসন্দেহে একটা অবজেক্ট, তাই তো।
এবার যেহেতু ভার্বকে আমরা কি দিয়ে প্রশ্ন করে এই এ পেন এই উত্তরটা পেয়েছি, তাই এটা আমাদের ডাইরেক্ট অবজেক্ট, তাই তো, এটা আমাদের ডাইরেক্ট অবজেক্ট। এবারে দেখো ভার্বকে প্রশ্ন করো কাকে, তাই তো, ভার্বকে প্রশ্ন করো কাকে। দেখো আমি কি বলেছি, ভার্বকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করে আমরা যে উত্তরটা পাই, এখানে দেখো কাকে দিয়ে প্রশ্ন করো। আচ্ছা, রাম গেভ মি এ পেন, রাম আমাকে একটা পেন দিয়েছিল। আচ্ছা কাকে দিয়েছিল, দেখো আমাকে, তাহলে মি এটাও কিন্তু আমার একটা অবজেক্ট। কি বললাম মজা করো, এই মি এখানেও এটা কিন্তু আমার একটা অবজেক্ট। ভার্বকে যেহেতু কাকে দিয়ে প্রশ্ন করে আমি এই অবজেক্টটা পেলাম, তাই এটা হলো আমার ইনডাইরেক্ট অবজেক্ট। ও লিখলাম, ঠিক আছে, ইনডাইরেক্ট অবজেক্ট, জায়গা খুবই কম বোর্ডে, ইনডাইরেক্ট অবজেক্ট। তাহলে একটা জিনিস সবসময় মনে রাখবে, ইনডাইরেক্ট অবজেক্ট আমার তখনই হবে যখন সেই সেন্টেন্সে একটা ডাইরেক্ট অবজেক্ট থাকবে। যদি সেন্টেন্সের মধ্যে একটাই অবজেক্ট থাকে তাহলে সেটাই আমার ডাইরেক্ট অবজেক্ট। কি বললাম বোঝা গেল? ইনডাইরেক্ট অবজেক্ট আমার তখনই হবে যখন সেন্টেন্সের মধ্যে একটা ডাইরেক্ট অবজেক্ট থাকবে, ঠিক আছে। আর যদি সেন্টেন্সের মধ্যে একটাই অবজেক্ট থাকে তাহলে ওটাই আমাদের ডাইরেক্ট অবজেক্ট, একটু খেয়াল রাখবে কিন্তু। দেখো পরের সেন্টেন্সটা দেখো, দ্য মাদার, আচ্ছা এখানে ফেড হবে, দ্য মাদার ফেড হার চাইল্ড মিল্ক, মা খাইয়েছিল হার চাইল্ড, তার শিশুকে দুধ, তাই তো। এবার দেখো কোন এমন শব্দ আছে যেটা তারা কাজ করা বলেছে, দেখো ফেড মানে খাইয়েছিল। এবার কোশ্চেন করো কি খাইয়েছিল, দেখো উত্তর পাবে দুধ, তাই তো, মিল্ক। তাহলে ভার্বকে আমরা কি দিয়ে প্রশ্ন করে যেহেতু উত্তরটা পেলাম, তাহলে এটা নিঃসন্দেহে অবজেক্ট। আবার যেহেতু ভার্বকে আমরা কি দিয়ে প্রশ্ন করে উত্তরটা পেয়েছি, তাই এটা আমাদের ডাইরেক্ট অবজেক্ট, ডাইরেক্ট অবজেক্ট, ডাইরেক্ট অবজেক্ট। এবার প্রশ্ন করো কাকে খাইয়েছিল, হার চাইল্ড, তার শিশুকে। দেখো এখানে যদি আমি প্রশ্ন করি কাকে খাইয়েছিল, দেখো উত্তরটা কি পাবো, হার চাইল্ড, তার শিশুকে। তাহলে এই যে হার চাইল্ড এটাও কিন্তু আমার একটা ইনডাইরেক্ট অবজেক্ট, কারণ ভার্বকে আমরা কাকে দিয়ে প্রশ্ন করে এই উত্তরটা পেয়েছি। ভার্বকে কাকে দিয়ে প্রশ্ন করে উত্তর পেয়েছি, তাই এটা আমাদের অবজেক্ট। যেহেতু কাকে দিয়ে প্রশ্ন করেছি তাই এটা আমাদের ইনডাইরেক্ট অবজেক্ট, ঠিক আছে। রাকেশ ইজ বিটিং স্যাম, রাকেশ প্রহার করছে স্যামকে, রাকেশ প্রহার করছে স্যামকে, ঠিক আছে। তাহলে দেখো এখানে কোন এমন শব্দ আছে যেটা দ্বারা কাজ করা বোঝাচ্ছে, দেখো বিটিং, তাই তো, ইজ বিটিং মানে প্রহার করছে। এবার প্রশ্ন করো কাকে, কাকে প্রহার করছে, তুমি বলবে স্যামকে প্রহার করছে, তাই তো। তাহলে স্যাম, এই স্যাম এখানে কিন্তু আমার অবজেক্ট, স্যাম এখানে কিন্তু আমার একটা অবজেক্ট, স্যাম এখানে আমার অবজেক্ট, তাই তো, কারণ ভার্বকে কাকে দিয়ে প্রশ্ন করে আমরা এই উত্তরটা পেয়েছি, তাই স্যাম আমাদের অবজেক্ট। কিন্তু এখানে একটা জিনিস খেয়াল রাখবে, আমি একটু আগে কি বলেছিলাম, যে ইনডাইরেক্ট অবজেক্ট আমার তখনই হবে যখন সেই সেন্টেন্সে কোনো ডাইরেক্ট অবজেক্ট আছে বা থাকবে। কিন্তু সেন্টেন্সের মধ্যে যদি একটাই যদি অবজেক্ট থাকে তাহলে ওটাই ডাইরেক্ট অবজেক্ট। দেখো কাকে দিয়ে প্রশ্ন করে আমরা স্যাম উত্তরটা পেয়েছি, তো তাহলে হিসাব মতো এটা আমাদের ইনডাইরেক্ট অবজেক্ট হওয়ার কথা ছিল, কিন্তু এটা ইনডাইরেক্ট অবজেক্ট হবে না, এটা ডাইরেক্ট অবজেক্টই হবে, কারণ এই সেন্টেন্সটাতে একটাই অবজেক্ট আছে, তাই না, তাই এটা আমাদের ডাইরেক্ট অবজেক্ট। তাহলে এটা আমাদের কি হবে, ডাইরেক্ট অবজেক্ট, ডাইরেক্ট অবজেক্ট। আশা করি বন্ধু বুঝতে পেরেছো। তো চলো এবার আমরা মোস্ট কনফিউজিং টপিক নিয়ে আলোচনা করব। সেটা কি, সেটা হলো আমাদের কমপ্লিমেন্ট, ঠিক আছে, সেটা হলো আমাদের কমপ্লিমেন্ট। 99% স্টুডেন্ট কোনটা অবজেক্ট কোনটা কমপ্লিমেন্ট এখানে প্রচন্ড পরিমাণে গুলিয়ে ফেলে। তো এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, কমপ্লিমেন্টটা নিয়ে এত সহজে আলোচনা হবে তোমরা চাইলেও ভুলতে পারবে না, এইটুকু আমি কথা দিতেই পারি, ঠিক আছে। তো চলো কমপ্লিমেন্ট কি সেটা দেখা যাক। শেষ পর্যন্ত দেখো, তাহলে অবজেক্ট আর কমপ্লিমেন্ট সম্পর্কে কোনো ডাউট থাকবে না। প্রথমে বলে রাখি, কমপ্লিমেন্ট দুটো হয়, একটা হলো COMPLIENT কমপ্লিমেন্ট, ওই কমপ্লিমেন্ট মানে কিন্তু কারোর প্রশংসা করা। আজকে আমরা যে কমপ্লিমেন্টটা নিয়ে আলোচনা করবো সেটার স্পেলিংটা ঠিক এইরকম, COMPLEMENT কমপ্লিমেন্ট। এই কমপ্লিমেন্ট মানে কি, কমপ্লিমেন্ট মানে হলো এমন একটা শব্দ যেটা একটা বাক্যকে সম্পূর্ণ করে, এমন একটা শব্দ যেটা একটা বাক্যকে সম্পূর্ণ করে। দেখো একটা বাক্যকে সম্পূর্ণ করার জন্য অবজেক্ট আর কমপ্লিমেন্ট থাকতেই হবে, তাই তো। এবার তুমি বলবে কেন থাকতে হবে, দেখো এখানে ধরো আমি এখানে লিখলাম রাম ইজ এ, রাম ইজ এ, রাম ইজ এ লিখে আর কিছু আমি লিখলাম না, তাহলে পড়ো তো একবার কি লেখা আছে, রাম ইজ এ, রাম হয় একজন, রাম হয় একজন কি, বাক্যটা কি সম্পূর্ণ হলো, হলো না। কিন্তু আমি যদি এখন লিখি যে রাম ইজ এ বয়, রাম হয় একটা ছেলে, তাহলে দেখো বাক্যটা সম্পূর্ণ হলো, তাই তো, বাক্যটা কিন্তু আমার
সম্পূর্ণ হলো। ঠিক একইভাবে দেখো আমি এখানে লিখছি রাজ হ্যাজ এ বলে আর কিছু লিখলাম না, রাজ হ্যাজ এ বলে আর কিচ্ছু লিখলাম না। তাহলে এটার বাংলাটা পড়ো তো কি? রাজ হ্যাজ এ মানে রাজের আছে একটা, রাজের আছে একটা কি। এবার যদি দেখো বাক্যটা সম্পূর্ণ হলো না তো, কিন্তু এবার আমি যদি এটা লিখি রাজ হ্যাজ এ বল, তাহলে কিন্তু বাক্যটা সম্পূর্ণ হয়েছে যে রাজের একটা বল আছে, তাই তো? দেখো এই যে প্রথম যে সেন্টেন্সটা লিখলাম না, রাম ইজ এ বয়, এই যে বয়টা আছে, এই যে এ বয়টা আছে, রাম ইজ এ বয়, এই বয়টা এটা কিন্তু আমার এখানে কমপ্লিমেন্ট, এখানে আমার এটা কি কমপ্লিমেন্ট। আর এখানে এই যে এ বলটা আছে, এই বলটা কিন্তু এখানে আমার কি অবজেক্ট, ঠিক আছে? এই বল এ বয় এটা আমার এখানে কমপ্লিমেন্ট, এ বল এখানে এটা আমার অবজেক্ট। এবার তুমি বলবে কি করে বুঝলাম যে এ বয়টা এখানে কমপ্লিমেন্ট আর এ বলটা এখানে অবজেক্ট? তাহলে শোনো, দেখো ভালো করে শুনবে এটা, যদি এটা শুনতে পারো তাহলে ডাউট ক্লিয়ার হয়ে যাবে। ভার্বের পরে দেখো রাম ইজ এ বয়, রাম হয় একটা ছেলে, কার সম্পর্কে কথাটা বলা হচ্ছে? রামের সম্পর্কে, তাই রাম কিন্তু এখানে সাবজেক্ট, তাই তো? রাম কিন্তু আমার এখানে সাবজেক্ট। এবার দেখো ভার্বের পরে যে নাউন আসবে, নাউন মানে কি? তুমি তোমার চারপাশে যা যা জিনিস দেখতে পাও সেটাই একটা নাউন। কি বললাম বোঝা গেল? পুকুর হতে পারে, দেয়াল হতে পারে, যেমন আমি এখন আমার ক্যামেরার সামনে আমার মোবাইলটা আছে, তাই তো? আমার ট্রাইপডটা আছে, চেয়ার আছে, টেবিল আছে, এগুলো সব কি এক একটা নাউন। কি বললাম বোঝা গেল? তুমি তোমার চারপাশে যা যা জিনিস দেখতে পাও সেগুলো সবই নাউন, ঠিক আছে? দেখো কি বলছি তাহলে, ভার্বের পরে এই অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার এগুলো তো এক একটা বিভার্ব। বলছে ভার্বের পরে যে নাউনটা থাকবে, এখানে বয় একটা নাউন, তাই তো? বয় একটা নাউন। ভার্বের পরে যে নাউনটা থাকবে সেই নাউনটা আর সাবজেক্ট যদি একই জিনিস হয়, তাহলে সেই ভার্বের পরে যে নাউনটা বসেছে সেটা আমাদের কি হবে? কমপ্লিমেন্ট হবে। দেখো এখানে রাম ইজ এ বয়, রাম হয় একটা ছেলে, একটা ছেলেই মানে হলো রাম, আর রামই হলো একটা ছেলে, তাই তো? রামই হলো একটা ছেলে আর একটা ছেলেই হলো রাম। তাহলে এখানে কি দেখছি? ভার্বের পরে যে আমার নাউনটা আছে সেটা পুরো সেম টু সেম সাবজেক্টকে রিপ্রেজেন্ট করছে, সাবজেক্টকে রিপ্রেজেন্ট করছে। যেহেতু সাবজেক্টকে রিপ্রেজেন্ট করছে, তাই এখানে ভার্বের পরে যে নাউনটা বসেছে সেটা আমার কি হবে? কমপ্লিমেন্ট। ভার্বের পরে যে নাউনটা বসবে সেই নাউনটা আর সাবজেক্টটা যদি একই জিনিস হয়, তাহলে ভার্বের পরে যে নাউনটা বসেছে সেটা আমাদের কি হবে? কমপ্লিমেন্ট। বোঝা গেল? এবার নেক্সট সেন্টেন্সটাতে দেখো কি লেখা আছে এখানে, রাজ হ্যাজ এ বল, রাজের আছে একটা বল, রাজের আছে একটা বল। এবারে দেখো তো ভার্বের পর, এবার দেখো একটা জিনিস দেখো, অবজেক্ট কাকে বলি বলো তো? ভার্বের পরে যে নাউনটা বসবে সেই নাউনটা আর সাবজেক্ট যদি আলাদা আলাদা জিনিস হয়, তাহলে কিন্তু ভার্বের পরে যে নাউনটা বসেছে সেটা আমাদের অবজেক্ট হবে। এখানে দেখো রাজ হ্যাজ এ বল, রাজের আছে একটা বল, তাই তো? দেখো এটা হলো আমার ভার্ব, তাই তো? এটা হলো হ্যাভ হ্যাজ ভার্ব, ঠিক আছে? এটা হলো ভার্ব। এবার দেখো এখানে কি লেখা আছে? এ বল। দেখো রাজ হ্যাজ এ বল এটা আমার ভার্ব, আর এই যে বল এটা একটা আমার নাউন, তাই তো? এ বল একটা আমার কি নাউন। এবারে দেখো ভার্বের পরে যে নাউনটা বসেছে সেই নাউনটা যদি পুরো সেম টু সেম যদি রাজের মতো রাজকে রিপ্রেজেন্ট করে, তাহলে সেটা আমাদের কমপ্লিমেন্ট হয়। কিন্তু এখানে দেখো রাজ কি? রাজ ইজ এ নেম অফ এ পার্সন, রাজ এখানে একটা ব্যক্তির নাম। আর এখানে এ বলটা কি একটা? এ বলটা ইজ এ নেম অফ এ থিং, এটা একটা জিনিসের নাম, তাই তো? তাহলে রাজ একটা ব্যক্তির নাম আর এখানে এ বল একটা জিনিসের নাম, তাহলে দুটো আলাদা আলাদা জিনিস হলো। যখনই এরম হবে যে ভার্বের পরে যে আমার নাউনটা বসেছে সেই নাউনটা যদি আমার সাবজেক্টের মতো যদি না হয়, মানে আলাদা আলাদা হয়, তাহলে ভার্বের পরে যে নাউনটা বসেছে সেটা আমাদের অবজেক্ট হবে। আশা করি বুঝতে পেরেছো। দেখো তাহলে কমপ্লিমেন্ট কি, অবজেক্ট কি সেটা আমাদের বোঝা গেল, তাই তো? কি বললাম? ভার্বের পরে কমপ্লিমেন্ট কি বললাম আমি? ভার্বের পরে যে নাউনটা বসবে সেই নাউনটা আর সাবজেক্ট যদি একই জিনিস হয়, তাহলে ভার্বের পরে যে নাউনটা বসবে সেটা আমাদের কি হবে? কমপ্লিমেন্ট হবে। আর ভার্বের পরে যে নাউনটা বসবে সেই নাউনটা আর সাবজেক্টটা যদি আলাদা আলাদা জিনিস হয়, তাহলে ভার্বের পরে যে নাউনটা বসছে সেটা কিন্তু আমাদের অবজেক্ট হবে। ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছো। দেখো তাহলে এবারে দেখো আমরা কমপ্লিমেন্ট কি, অবজেক্ট কি সেটা আমরা বুঝতে পারলাম। এবারে দেখো কমপ্লিমেন্ট দু ধরনের। কমপ্লিমেন্ট কি? দু ধরনের। কমপ্লিমেন্ট দু ধরনের, একটা দেখো সাবজেক্ট কমপ্লিমেন্ট আর একটা কি অবজেক্ট কমপ্লিমেন্ট। একটা হলো সাবজেক্ট কমপ্লিমেন্ট আর একটা হলো অবজেক্ট কমপ্লিমেন্ট।
সাবজেক্ট কমপ্লিমেন্ট কি? সাবজেক্টের ব্যাপারে এক্সট্রা ইনফরমেশন দেয়। যে ওয়ার্ডটা সাবজেক্টের ব্যাপারে এক্সট্রা ইনফরমেশন দেয় তাকে আমরা কি বলবো? সাবজেক্ট কমপ্লিমেন্ট। কি বললাম, বোঝা গেল? আর সাবজেক্ট কমপ্লিমেন্ট হওয়ার জন্য আর কি হতে হবে দেখো, ওটা ওই যে ওয়ার্ডটা বাক্যটাকে সম্পূর্ণ করবে সেটা একটা নাউনও হতে পারে, সেটা একটা অ্যাডজেক্টিভও হতে পারে, সেটা একটা অ্যাডজেক্টিভও হতে পারে। এবার অ্যাডজেক্টিভ কি? অ্যাডজেক্টিভ হলো কারো দোষ গুণ অবস্থা। এটা মনে রাখবে যে অ্যাডজেক্টিভ মানে হলো কুটনিবুড়ি। কুটনিবুড়ির কাজ কি? দেখবে কুটনিবুড়িটা কি করে? ও আমার থেকে কালো, ও আমার থেকে ফর্সা, ওর থেকে আমি বেশি লম্বা, শুধু তুলনা করে না তো। অ্যাডজেক্টিভের ওটারই কাজ। সে আমার থেকে মোটা, সে আমার থেকে পাতলা, সে আমার থেকে ফর্সা, সে আমার থেকে লম্বা, সে ধনী, সে আমার থেকে গরিব। ঠিক আছে? এই যে অ্যাডজেক্টিভ মানে হলো কুটনিবুড়ি। তো অ্যাডজেক্টিভ এখন আমি দেখো, এটা আমাদের কি সাবজেক্ট ভার্ব অবজেক্ট কমপ্লিমেন্ট নিয়ে যেহেতু ভিডিওটা, আমি অ্যাডজেক্টিভের বিষয়ে বেশি ভেতরে যাচ্ছি না। তোমার যদি মনে হয় যে অ্যাডজেক্টিভ আমার কাছ থেকে জানতে চাইবে, তাহলে প্লিজ কমেন্টে লেখো যে তোমরা কোন বিষয়ের উপর ভিডিও চাও। আমি মেক শিওর আমি ওই বিষয়ের উপর ভিডিও বানাবো। ঠিক আছে? তো দেখো, সাবজেক্ট কমপ্লিমেন্ট কি বলছে? সাবজেক্টের ব্যাপারে এক্সট্রা ইনফরমেশন দেয়। সাবজেক্টের ব্যাপারে এক্সট্রা ইনফরমেশন দেয়, যে ওয়ার্ডটা সাবজেক্টের ব্যাপারে এক্সট্রা ইনফরমেশন দেয়। আর কি বলছে? ইট ক্যান বি নাউন অর অ্যাডজেক্টিভ। এটা একটা নাউনও হতে পারে, এটা একটা অ্যাডজেক্টিভও হতে পারে। ঠিক আছে? এক্সাম্পল দেখো, তাহলে আরো ভালো করে ক্লিয়ার হবে। প্রথম সেন্টেন্সটা দেখো, রাম ইজ এ ডক্টর। রাম হয় একজন ডাক্তার। দেখো, ইজটা হলো আমার এখানে ভার্ব, তাই তো? এটা আমার একটা বি ভার্ব। এম, ইজ, ওয়াজ, ওয়্যার, এগুলো সব বি ভার্ব। তাহলে দেখো, এটা আমার ভার্ব। ঠিক আছে? ভার্বের পরে কি নাউন বসেছে? এ ডক্টর, তাই তো? দেখো, ভার্বের পরে যে নাউনটা আমার বসেছে, এই নাউনটা দেখো তো সাবজেক্টের মতো একই হচ্ছে কিনা। দেখো, রাম ইজ এ ডক্টর, রাম হয় একজন ডাক্তার। তাহলে একজন ডাক্তারটাই হলো রাম, আর রামই হলো একজন ডাক্তার। কি বললাম, বোঝা গেল? রাম এ ডক্টর মানে কি? এ ডক্টর, রাম ইজ এ ডক্টর, রাম হয় একজন ডাক্তার। তাহলে এ ডক্টর মানেই হলো রাম, আর রামই হলো এ ডক্টর। যেহেতু ভার্বের পরে যে আমার নাউনটা বসেছে, সেই নাউনটা যেহেতু একই হয়ে গেছে সাবজেক্টের সঙ্গে, তাই ভার্বের পরে এই যে নাউনটা, এই নাউনটা আমার কি? কমপ্লিমেন্ট। এই নাউনটা কি আমার? কমপ্লিমেন্ট। ঠিক আছে? এবার দেখো তো, এটা কার সম্পর্কে এক্সট্রা ইনফরমেশন দিল? দেখো, সাবজেক্টের সম্পর্কে। রাম ইজ এ ডক্টর, রামের সম্পর্কে কিন্তু এক্সট্রা ইনফরমেশন দিল। প্রথমে আমি জানি যে রাম একটা ছেলেকে বোঝাচ্ছে, তারপরে ওরা আরো এক্সট্রা ইনফরমেশন কি দিল? যে রাম একজন শুধু ছেলে না, একজন ডাক্তারও। কি বললাম, বোঝা গেল? তাহলে এখানে কি হলো? এই যে এই ডক্টরটা ভার্বের পরে যে নাউনটা বসেছে, এই নাউনটা সাবজেক্টের সঙ্গে একই হয়ে গেছে। রাম ইজ এ ডক্টর, রাম হয় একজন ডাক্তার, একজন ডাক্তারটাই হলো রাম, আর রামটাই হলো একজন ডাক্তার, তাই তো? তাহলে ভার্বের পরে যে নাউনটা বসেছে আর এই যে সাবজেক্টটা, দুটো একই জিনিস হয়ে গেছে। তাই ভার্বের পরে যে নাউনটা বসেছে সেটা আমার কমপ্লিমেন্ট হবে। এবার দেখো, এই কমপ্লিমেন্টটা কার সম্পর্কে বলছে? সাবজেক্ট রামের সম্পর্কে, মানে সাবজেক্টের সম্পর্কে। যেহেতু সাবজেক্টের সম্পর্কে এক্সট্রা ইনফরমেশন দিচ্ছে, তাই এখানে এ ডক্টরটা আমার কি হবে? কমপ্লিমেন্ট হবে, সাবজেক্ট কমপ্লিমেন্ট হবে। যেহেতু সাবজেক্টের ব্যাপারে এক্সট্রা ইনফরমেশন দিচ্ছে, তাই ওটা আমার কি হবে? সাবজেক্ট কমপ্লিমেন্ট। বোঝা গেল কি বললাম? প্রথমে তো আমি এটা জানলাম যে রাম নিশ্চয় একটা ছেলে, তারপর আবার ওরা এক্সট্রা ইনফরমেশন কি দিচ্ছে? যে রাম শুধু একজন ছেলে না, একজন ডাক্তার। আশা করি বুঝতে পেরেছো। পরের সেন্টেন্সটা দেখো, সি ইজ ইন্টেলিজেন্ট। সে হলো বুদ্ধিমতী, তাই তো? দেখো, এখানে ইজটা হলো আমার ভার্ব, ইজটা আমার কি এখানে ভার্ব, তাই তো? এবারে দেখো, ভার্বের পরে দেখো আমি কি বলেছিলাম? যে ইট ক্যান বি নাউন অর অ্যাডজেক্টিভ, তাই তো? এটা নাউনও হতে পারে, আবার অ্যাডজেক্টিভ হতে পারে। মানে ওই যে ওয়ার্ডটা আমার বাক্যটাকে সম্পূর্ণ করবে, সেটা আমার একটা অ্যাডজেক্টিভও হতে পারে, আবার ওটা একটা নাউনও হতে পারে। ঠিক আছে? তো এইখানে আমরা কি ইউজ করেছি? নাউন, তাই তো? এখানে আমরা কি ইউজ করেছি? নাউন। এ ডক্টর নাউন। এবার দেখো, ইন্টেলিজেন্ট মানে কি? বুদ্ধিমান। তো এটা একটা কিন্তু অ্যাডজেক্টিভ, এটা কি একটা অ্যাডজেক্টিভ। তাহলে দেখো, ভার্বের পরে যে আমার নাউন বা অ্যাডজেক্টিভ কি বসেছে? এখানে ইন্টেলিজেন্ট, তাই তো? দেখো, ইন্টেলিজেন্ট মানে হলো বুদ্ধিমতী। বাক্যটা যদি আবার পড়ি, সে হয় বুদ্ধিমতী। তার মানে কি? বুদ্ধিমতী ওই সে, আর সেই হলো বুদ্ধিমতী। কি বললাম, বোঝা গেল? সি ইজ ইন্টেলিজেন্ট, সে হলো বুদ্ধিমতী। তার মানে কি? এই বুদ্ধিমতীটাই হলো সে, আর সেই হলো বুদ্ধিমতী। তাহলে ভার্বের পরে এই অ্যাডজেক্টিভটা কি হচ্ছে? আমার সাবজেক্টের সঙ্গে একই হয়ে যাচ্ছে। মানে সাবজেক্টের ব্যাপারে একটা কথা, সাবজেক্টের ব্যাপারে এক্সট্রা ইনফরমেশন দিচ্ছে। প্রথমে আমি জানতে পারলাম যে সি মানে সে কোনো একটা মেয়ে হবে, তাই তো? কিন্তু সে আরো বললো যে সে শুধু একজন মেয়ে না, সে একজন ইন্টেলিজেন্ট, মানে বুদ্ধিমতী। তাহলে সাবজেক্টের ব্যাপারে এক্সট্রা ইনফরমেশন দিল এই অ্যাডজেক্টিভটা। যেহেতু সাবজেক্টের ব্যাপারে এক্সট্রা ইনফরমেশন দিল, তাহলে এই
এই যে ওয়ার্ডটা ইন্টেলিজেন্ট, এইটা কিন্তু আমার কমপ্লিমেন্ট। কি এটা আমার এটা আমার কি কমপ্লিমেন্ট, কমপ্লিমেন্ট। এবার এই যে ওয়ার্ডটা, এই যে ইন্টেলিজেন্ট ওয়ার্ডটা, এটা এটা কার সম্পর্কে বললো বলো তো? সাবজেক্টের ব্যাপারে বললো। যেহেতু সাবজেক্টের ব্যাপারে এটা এক্সট্রা ইনফরমেশন দিল, তাই এটা আমার সাবজেক্ট কমপ্লিমেন্ট। কি বললাম বোঝা গেল? এটা আমার কি সাবজেক্ট কমপ্লিমেন্ট। আশা করি বন্ধুরা বুঝতে পেরেছো। চলে আসবো অবজেক্ট কমপ্লিমেন্টের জায়গায়। অবজেক্ট কমপ্লিমেন্টটা কি বলছে? অবজেক্ট কমপ্লিমেন্ট দেখো, অবজেক্ট কমপ্লিমেন্ট কি? ডাইরেক্ট অবজেক্টের ব্যাপারে যেটা এক্সট্রা ইনফরমেশন দেয়। যে নাউন বা অ্যাডজেক্টিভ আমাদের কি করবে? ডাইরেক্ট অবজেক্টের ব্যাপারে এক্সট্রা ইনফরমেশন দেবে। আর কি? ইট ক্যান বি নাউন অর অ্যাডজেক্টিভ। এটা একটা নাউনও হতে পারে, মানে যে ওয়ার্ডটা বাক্যটাকে সম্পূর্ণ করবে ওটা একটা নাউনও হতে পারে, ওটা একটা অ্যাডজেক্টিভও হতে পারে, তাই তো? তাহলে দেখো এখানে এক্সাম্পল গুলো দেখো। দেখো একটা সেন্টেন্সের স্ট্রাকচার কিরকম হয় আমরা কি জানি? প্রথমে কি বলছে? সাবজেক্ট, তাই তো? এখানে দেখা যায় দেখো, প্রথমে সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে অবজেক্ট বা কমপ্লিমেন্ট বসে, তাই তো? এটা আমরা জানি, এটা আমরা জানি তো। তাহলে দেখো এখানে উই মেড হিম দ্য ক্যাপ্টেন। এখানে কাদের সম্পর্কে বলা হচ্ছে? উই। উই আমার তাহলে এখানে কি? সাবজেক্ট। এই উই কিন্তু এখানে আমার সাবজেক্ট। মেডটা একটা কি? মেড মানে অ্যাকচুয়ালি তৈরি করা হয়, তাই তো? মেকেরই পাস্ট পার্টিসিপল, কিন্তু এখানে মেড মানে বানানো, ঠিক আছে? তাহলে এটা ভার্ব হয়ে গেল। দেখো তো ভার্বের পরে যে ওয়ার্ডটা এসছে সেটা আর সাবজেক্টটা একই জিনিস কিনা, একই কিনা? দেখো উই মেড হিম, আমরা বানিয়েছি তাকে, তাহলে হিম আর উই তো একই জিনিস না। আর আমি কি বললাম? ভার্বের পরে যে ওয়ার্ডটা বসবে সেটা আর সাবজেক্ট যদি একই জিনিস না হয় তাহলে সেটা কি হবে? সেটা আমাদের অবজেক্ট হবে। তাহলে এখানে আমাদের কি? এটা অবজেক্ট। যেহেতু সেন্টেন্সের সাথে একটাই অবজেক্ট, তাই এটা আমাদের কি? ডাইরেক্ট অবজেক্ট। এটা আমাদের ডাইরেক্ট অবজেক্ট, ডাইরেক্ট অবজেক্ট। এবারে দেখো তো, তাহলে এই যে দি ক্যাপ্টেনটা, এই দি ক্যাপ্টেনটা কার সম্পর্কে এক্সট্রা ইনফরমেশন দিল? দেখো তো, দেখো উই মেড হিম, আমরা তাকে বানিয়েছিলাম ক্যাপ্টেন। তাহলে ক্যাপ্টেনটা কাকে বানিয়েছিলাম? তাকে বানিয়েছিলাম। তাহলে এই যে ক্যাপ্টেনটা পড়ে রয়েছে, এই যে দি ক্যাপ্টেনটা পড়ে রয়েছে, ভার্বের পরে যে নাউনটা পড়ে রয়েছে, এই নাউনটা কিন্তু আমাদের কি করছে বলতো? অবজেক্টের ব্যাপারে এক্সট্রা ইনফরমেশন দিচ্ছে, তাই তো? তাহলে ভার্বের পরে যে নাউনটা পড়ে রয়েছে ওই নাউনটা আমাদের কি করছে? অবজেক্টের ব্যাপারে এক্সট্রা ইনফরমেশন দিচ্ছে, তাই তো? যে আমরা তাকে কি বানিয়েছি? না ক্যাপ্টেন বানিয়ে দিয়েছি। তাহলে যেহেতু ভার্বের পরে এই নাউনটা, ক্যাপ্টেন নাউনটা কি করছে? হিমের ব্যাপারে আরো এক্সট্রা ইনফরমেশন দিচ্ছে, তাই এটা আমাদের কি? কমপ্লিমেন্ট। দি ক্যাপ্টেন হলো কি? আমরা এখানে কমপ্লিমেন্ট, কমপ্লিমেন্ট, ঠিক আছে? এবারে দেখো তো এটা কার সম্পর্কে এক্সট্রা ইনফরমেশন দিল? অবজেক্টের ব্যাপারে এক্সট্রা ইনফরমেশন দিল, তাই এটা অবজেক্ট কমপ্লিমেন্ট, ঠিক আছে? নেক্সট সেন্টেন্স দেখো, দ্য টিচার কল রাম নটি। আমরা কি জানি? প্রথমে কি বলছে? সাবজেক্ট। দ্য টিচার কল রাম নটি। দ্য টিচার, শিক্ষক, কল ডেকেছিল রামকে নটি, ঠিক আছে? দেখো এখানে সাবজেক্ট কার সম্পর্কে কথা বলা হচ্ছে? দ্য টিচার। তাহলে দি টিচার আমাদের সাবজেক্ট। তাহলে এই সাবজেক্ট আমাদের হয়ে গেল ভার্ব। ভার্ব কোনটা? এখানে কল মানে ডেকেছিল, এটা একটা ভার্ব, তাই তো? তাহলে আমাদের ভার্ব হয়ে গেল। তাহলে ভার্বের পরে দেখো তো, ভার্বের পরে যে ওয়ার্ডটা বসেছে সেটা আমাদের অবজেক্ট কিনা? দেখো তো এই রাম আর টিচার কি একই জিনিস? রাম আর টিচার কি একই জিনিস? না, দুজন আলাদা আলাদা ব্যক্তি। টিচার আলাদা, রাম আলাদা। যেহেতু ভার্বের পরে যে আমার ভার্বের পরে এই যে রামটা যে বসেছে, এই রামটা আর এই যে টিচারটা দুটো আলাদা আলাদা জিনিস। ভার্বের পরে যে ওয়ার্ডটা বসেছে, এখানে কি রাম বসেছে, এই রামটা আর টিচারটা আলাদা আলাদা জিনিস, তাই তো? তাহলে এই রামটা কি আমার এখানে? অবজেক্ট। রামটা এখানে কি আমার? অবজেক্ট। যেহেতু একটাই অবজেক্ট, তাই এটা কি আমাদের ডাইরেক্ট অবজেক্ট, মানে ডাইরেক্ট অবজেক্ট, ঠিক আছে? এবারে দেখো তো এই যে নটিটা, এই নটিটা কাকে রিপ্রেজেন্ট করছে? এই যে নটিটা কাকে রিপ্রেজেন্ট করছে? কার ব্যাপারে এক্সট্রা ইনফরমেশন দিচ্ছে? দেখো, দ্য টিচার কল রাম, শিক্ষক ডেকেছিল রামকে নটি, দুষ্টু বলে। তাহলে দুষ্টু বলে কাকে ডেকেছিল? রামকে ডেকেছিল। তাহলে ওই নটি, এই যে নটি যে ওয়ার্ডটা, এই ওয়ার্ডটা কিন্তু রামের ব্যাপারে এক্সট্রা ইনফরমেশন দিচ্ছে। যেহেতু রামের ব্যাপারে এক্সট্রা ইনফরমেশন দিচ্ছে, তাহলে এইটা আমাদের কমপ্লিমেন্ট। এই নটি আমাদের কি? কমপ্লিমেন্ট। আর যেহেতু এই অবজেক্টের ব্যাপারে এক্সট্রা ইনফরমেশন দিচ্ছে, তাই এটা আমাদের কিন্তু অবজেক্ট কমপ্লিমেন্ট, অবজেক্ট কমপ্লিমেন্ট। আশা করি বন্ধুরা বুঝতে পেরেছো। তো এটাই ছিল আজকে আমাদের লেসন, সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট এবং কমপ্লিমেন্ট সম্পর্কে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি তোমাদের কোনো জায়গাতে ডাউট থাকে প্লিজ কমেন্ট সেকশনে যাও এবং তোমাদের কোন পার্টটা কি অসুবিধা হলো প্লিজ ওখানে লেখো, এবং পরবর্তী তোমরা কি ভিডিও চাও সেটাও আমাকে জানাও। আমি নিশ্চিন্ত থেকো যে আমি ভিডিওটা বানাবোই, ঠিক আছে? তো ভিডিওটা যদি ভালো লাগে, যদি একটু উপকৃত হয়ে থাকো বা নতুন কিছু যদি জেনে থাকো, তাহলে প্লিজ একটা লাইক দিও।
কমেন্টে লেখো তোমাদের ক্লাসটা কেমন লাগলো, আমার পড়ানো কেমন লাগলো সেটা লেখো। আর ভিডিওটা বন্ধু বান্ধব যাদের মনে হচ্ছে যে এই ভিডিওটা উপযোগী, যাদের দরকার, তাদেরকে প্লিজ শেয়ার করো, ঠিক আছে? প্লিজ শেয়ার করো এবং পাশে থাকা যে সাবস্ক্রাইব যে লাল বাটনটাতে ক্লিক করো এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিও। কারণ কি, এর পরবর্তীকালে আমি যখন কোনো ভিডিও বানাবো তার নোটিফিকেশন তোমাদের কাছে চলে যাবে, ঠিক আছে? আশা করবো তোমরা ভালো থাকবে, ঠিক আছে? তো চলো আজকে যেন টাটা।